আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। কেন্দ্রীয় সংসদের 21টি কেন্দ্রের মধ্যে 20টির গণনা শেষ। সন্ধ্যা 7টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা। দেশের অর্থনৈতিক বিপর্যয় মোকাবেলা করেছে অন্তর্বর্তী সরকার। বেশ কিছু সূচকে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক, দাবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গুম, খুন সহ যে কোনো অপরাধের ঘটনা স্বাধীনভাবে তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা হচ্ছে, কক্সবাজারে আইন উপদেষ্টা। ছোট ছোট যানবাহনের কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর কর্মকৌশল নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার দাবি বিশেষজ্ঞদের। এবং নেপালে পার্লামেন্ট ভেঙে দিয়ে 5ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করল অন্তর্বর্তী সরকার। নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ডক্টর ইউনূসের অভিনন্দন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তৃতীয় দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা। 21টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 20টির গণনা শেষ হয়েছে। এখনো বাকি একটি কেন্দ্রের ভোট গণনা। দুপুরের মধ্যে ভোট কাউন্টিং শেষ হলেও সন্ধ্যা 7টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। এর আগে গতকাল সন্ধ্যায় হল সংসদের ভোট গণনা শেষ হয়। এরপর থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। যদিও শুক্রবার রাতের মধ্যে জাকসু ও 21টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এটা আসলে আমরা ভোট গণনা করতে যে অনেকে আমরা এখানে কাজ করছি, কারো গতি বেশি, কারো গতি কম, কিন্তু আপনারা যখন জোরাজুরি করেন একটা সময় বলার জন্য, তখন অনুমান করে বলি। অনুমান তো সবসময় বাস্তবসম্মত হয় না, সেজন্যই এইরকম টাইমের ব্যাপারে একটু এদিক সেদিক হচ্ছে। আশা করা যায় 2-2.5টার মধ্যে গণনার কাজ শেষ হয়ে যাবে। তারপরে রেজাল্ট ঘোষণা করতে হলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেখানে আমাদের কিছু সময় খরচ হবে। এই সেই মিলিয়ে আশা করি 7টার মধ্যে ঘোষণা করতে পারবো। দর্শক, এই মুহূর্তে জাবির সিনেট হলে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। ভোট গণনার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, ভোট গণনা তো শেষ পর্যায়ে, ফলাফলের বিষয়ে কি কিছু জানা গেছে? জি, দীর্ঘ প্রতীক্ষার প্রহর কিন্তু শেষ হচ্ছে। মানুষ গত 40-42 ঘন্টা ধরে কিন্তু অপেক্ষা করছিলেন যে আসলে কখন ভোট গণনা শেষ হবে এবং ফল প্রকাশ করা হবে। আর ঘন্টা কয়েক পরেই কিন্তু সেই ফল জানা যাবে। ইতিমধ্যে 21টি হলের মধ্যে 20টিরই কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে। ভোট গণনা শেষ হয়েছে। সকালে 11টার সময় বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রশিদুল আলম তিনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি তখন কিন্তু আসলে জানিয়েছিলেন যে আসলে 2টার মধ্যে তাদের ভোট গণনার কার্যক্রম শেষ হবে। এবং তিনি আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন যে আসলে দীর্ঘ 33 বছর পর এই জাকসু বিশ্ববিদ্যালয় নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের সঙ্গে তাদের অনেকেই প্রথমবার পরিচিত হয়েছেন, যার জন্যই কিন্তু তাদের এই দীর্ঘ সময় লাগছেন। এবং তারা বলছেন যে আসলে যেহেতু সময় নিচ্ছেন, তারা সবকিছুই ঠিকঠাক ভাবে করতে চাচ্ছেন সময় নিয়ে, যাতে পরবর্তীতে নির্বাচনকে নিয়ে কেউ কোনো ধরনের যেন প্রশ্ন করতে না পারে, সেসব বিষয়ের জন্যই আসলে তারা সময় নিয়েই কিন্তু এই ভোট গণনার কার্যক্রম পরিচালনা করছেন। এবং প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে 2টার মধ্যে ভোট গণনা শেষ হবে এবং ভোট গণনা শেষ হওয়ার পর 7টার সময় আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল সকলকে জানানো হবে। তবে 2টার মধ্যে তারা এখনো ভোট গণনার কার্যক্রম শেষ করতে পারেনি। এখনো একটি হলের ভোট গণনার বাকি রয়েছে। ধারণা করা হচ্ছে সেটি শেষ করতে আরো 1 ঘন্টা, অর্থাৎ 3টা কিংবা 2.5টারও বেশি সময় লাগতে পারে। এখন আমরা কথা বলবো শিবির প্যানেলের এক প্রার্থীর সঙ্গে। তার কাছে জানতে চাইবো যে আসলে
এই যে এত সময় ধরে ভোট গণনা কার্যক্রম চলছে এটি আসলে তারা কিভাবে দেখছে? জি, আমাকে একটু বলবেন যে দীর্ঘ সময় ধরে ডাকসু নির্বাচনের কার্যক্রম চলছে ফলাফল জানানোর জন্য, তো এটি আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে আমি মনে করি যে একটা প্রশাসনের যেহেতু পূর্ব অভিজ্ঞতা ছিল না, প্রায় দীর্ঘ 33 বছর পর ডাকসু হচ্ছে, প্রশাসন যথেষ্ট চেষ্টা করেছে স্বচ্ছতার সাথে প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য। আর এই প্রক্রিয়াতে দীর্ঘ সময় লাগার আরেকটি কারণ হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা। আপনারা জানেন প্রায় 8,000 শিক্ষার্থী ভোট দিয়েছে এবং 5টি ব্যালট পেপার ছিল, সেই হিসেবে প্রায় 40,000-এর মতো ব্যালট পেপার এখানে কাউন্ট করা লাগছে। তো এটি ম্যানুয়ালি করার কারণে মানে বিশেষ কিছু প্যানেলের অভিযোগের প্রেক্ষিতে, মানে ঠুনকো হাস্যকর কিছু অভিযোগের প্রেক্ষিতে তার প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে ম্যানুয়ালি করবে, এই জন্য দীর্ঘ সময় লাগতেছে। তবে আমি মনে করি এতে আরো স্বচ্ছতা বেশি নিশ্চিত হয়েছে। প্রশাসন এখানে প্রশংসার দাবিদার, হয়তো সময় বেশি লেগেছে, এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন। তো সবকিছু মিলিয়ে আজকে আমরা ফলাফল পেতে যাচ্ছি, এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। আমরা ডাকসু সফলভাবে সম্পন্ন করে আজকে আমরা শেষ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা ডাকসুতে গিয়ে আশা করি শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে কাজ করতে পারবো ইনশাল্লাহ। ফলাফল আসার পর আমার ব্যক্তিগত পরিকল্পনা হচ্ছে আমি যদি ইনশাল্লাহ জয়লাভ করতে পারি তাহলে আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে যাব, তাদের কাছে দোয়া নিব, তাদের পরামর্শ নিব, তাদের কি পরিকল্পনা ছিল সেটা শুনবো, তারা জয়ী হলে শিক্ষার্থীদের জন্য কি করতো সেটা শুনে আমারটা মিলিয়ে একটা ইনক্লুসিভ কাজের চেষ্টা করব ইনশাল্লাহ। যে যেমনটি শুনলেন আসলে তারা বলছেন যে আসলে এই যে দীর্ঘ সময় ধরে ভোট গণনার কার্যক্রম চলছে এটি আসলে তারা পজিটিভ ভাবেই নিচ্ছেন, কারণ তারা বলছেন যে আসলে এরই মাধ্যমে আসলে স্বচ্ছতা প্রকাশ পাবে এবং সঠিক একটা সুষ্ঠু ফলাফল তারা পাবেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর নির্বাচনের সর্বশেষ খবর। পরবর্তীতে যখন ফলাফল জানানো হবে, নতুন কোনো তথ্য আসবে, আমি আপনাদেরকে জানাতে পারবো। জি খায়রুল, আপনাকে ধন্যবাদ। জাতীয় নির্বাচন বানচাল হলে অভ্যুত্থানের পক্ষে শক্তিশালীর মধ্যে সংঘাতের শঙ্কা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। রাজধানী গুলশানে বিইআই আয়োজিত গোলটেবিল বৈঠকে আশঙ্কা প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর মধ্যে অনৈক্য চরম আকার ধারণ করেছে, যা 24-এর অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করে দিতে পারে বলে মন্তব্য করেন বক্তারা। রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকলেও ডাকসু নির্বাচন সবাইকে আশাবাদী করেছে, তবে ডাকসু নির্বাচন একইভাবে হতাশা তৈরি করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ড বদিউল আলম মজুমদার, এনসিপির কেন্দ্রীয় নেত্রী ড তাসনিম জারা এতে অংশ নেন। অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনৈতিক বিপর্যয় ঠেকিয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তার দাবি, তুলনামূলক বিচারে বেশ কিছু সূচকে বাংলাদেশের অবস্থান ভালো, তাই এলডিসি উত্তরণ হওয়া না হওয়ার বিষয়টি এখন আর সরকারের হাতে নেই। ইআরএফ কার্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকটা উন্নতি হলেও অর্থনীতি এখনো লাইফ সাপোর্টে আছে। ব্যবসায়ীদের অন্ধকারে রেখে সরকার এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, আগে সরকারে রেখে যাওয়া দেশের খারাপ অর্থনীতি এখন হাসপাতাল থেকে বের হতে পারেনি। গুম, খুন সহ যে কোনো অপরাধের ঘটনা স্বাধীনভাবে তদন্তে আইন সরকার করে জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠানের রূপ দিতে চায় সরকার। দুপুরে কক্সবাজারের বেওয়াজ হোটেলের জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে পরামর্শক সভায় আইন উপদেষ্টা ড আসিফ নজরুল একথা বলেন। ইউএনডিপির সহায়তায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অংশীজনদের নিয়ে এই পরামর্শক সভার আয়োজন করে। সভায় শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন ও বিচার মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেন শাওন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটু সিগফ্রিড রেগরলি ও গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন। হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশ করে দিয়ে যাব, আমরা একটা বেঞ্চমার্ক স্থাপন করে দিয়ে যেতে চাই। তারপরে পরে সরকার যদি না রাখে, অ্যাটলিস্ট আপনারা দায়ী করতে পারবেন যে এরকম একটা বেঞ্চমার্ক ছিল, এত ভালো একটা আইন ছিল, তা ভালো একটা কমিশন কাজ করেছে, 2 মাস 3 মাস যাই হোক, ওই বেঞ্চমার্কটা আমরা অন্তত এস্টাবলিশ করে দিতে চাই।
পলিটিক্যাল পার্টিগুলো যখন আইন করে নিজের সুযোগ সুবিধা একটু বিবেচনা রাখে, ক্ষমতা কতটুকু হাতে রাখা যায় সেটা চিন্তা করে। আমাদের চিন্তা হচ্ছে ক্ষমতা কতটুকু সরকারের কাছে না থেকে ইন্ডিপেন্ডেন্ট বডিগুলোর কাছে থাকে, সেটা চিন্তা। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর কর্মকৌশল নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা। তারা বলেন, যানজটের ভোগান্তি লাঘবে নির্বাচিত সরকার কি ধরনের কৌশল অবলম্বন করবে নির্বাচনী ইশতেহারে তারও একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। যাত্রী অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার চাই বিষয়ে আলোচনা সভায় বলা হয়, গত 11 বছরে ৬২,৬১৯টি সড়ক দুর্ঘটনায় ৮৬,৬৯০ জন নিহত এবং ১,৫৩,২৫৭ জন আহত হয়েছেন। উন্নত গণপরিবহনের অভাবে দেশের ৫৬% মানুষ বাধ্য হয়ে প্রাইভেট গাড়ি ব্যবহার করছে জানিয়ে বক্তারা বলেন, মোটরসাইকেল, ইজি বাইক, অটোরিকশার মতো ছোট ছোট যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। বিশ্বব্যাংকের হিসাবে অসহনীয় যানজটে প্রতিদিন কেবল শুধুমাত্র রাজধানীতে ৩২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয়, যার আর্থিক ক্ষতি ৯৮,০০০ কোটি টাকা। এহেন পরিস্থিতিতে দেশের মানুষকে মুক্তি দিতে রাজনৈতিক দলসমূহে তাদের রাজনৈতিক অঙ্গীকার কি হবে, তাদের স্ব নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার জন্য আমরা দাবি তুলছি। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির সাবেক ও প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শপথের পর প্রথম বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজনৈতিক অস্থিরতার মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী বছর ৫ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। নেপালের নতুন অন্তর্বর্তী সরকার হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি। জেনজি আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশটির প্রথম নারী হিসেবে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বভার তুলে নিলেন সাবেক এই বিচারপতি। এ সময় প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হন শত শত মানুষ। কার্কি প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। শপথের পরেই কার্কির নেতৃত্বে অনুষ্ঠিত হয় প্রথম জরুরি বৈঠক। এতে জানানো হয় ভেঙে দেয়া হয়েছে বর্তমান সংসদ। এছাড়া প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে মন্ত্রী যুক্ত হবেন অন্তর্বর্তীকালীন সরকারে। পাশাপাশি সাম্প্রতিক দমন পীড়ন ও আন্দোলনের ঘটনাগুলো তদন্ত ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেয়া হয়। বৈঠকে ২০২৬ সালের ৫ মার্চ ভোট আয়োজনের সিদ্ধান্ত অনুমোদন করেন রাষ্ট্রপতি। তবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কার্কির নেতৃত্বে এই নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে কিনা সেদিকে এখন নজর রাখছে প্রতিবেশী দেশগুলো সহ গোটা বিশ্ব। জাহিদুল আলম, এটিএন বাংলা। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নেপালের জনগণ যে আস্থা ও বিশ্বাস সুশীলা কার্কির উপর রেখেছেন তা দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার পথে অগ্রগতিতে সহায়ক হবে। অধ্যাপক ইউনুস তার বার্তায় আশা প্রকাশ করেন তার নেতৃত্বে নেপালের জনগণ শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। দুই প্রতিবেশী দেশের মধ্যে গভীর বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা জানান তিনি। এছাড়া নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। একই সাথে নেপালের জনগণের শান্তি, সমৃদ্ধি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সাফল্য কামনা করেন ডক্টর ইউনুস। দীর্ঘদিন পর আবারও ক্রিকেটের উত্তেজনা ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। কাল থেকে এনসিএল টি-20 ক্রিকেট উন্মাদনায় মেতে উঠবে এখানকার মানুষ। প্রায় ১.৫ যুগ পর আন্তর্জাতিক এই ভেন্যুতে হবে ক্রিকেট টুর্নামেন্ট। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন পরাগ আরমান। উত্তরবঙ্গের আন্তর্জাতিক মানের শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে প্রায় 18 বছর পর বড় কোনো ঘরোয়া টুর্নামেন্ট হতে চলেছে। রোববার সিলেট ও রংপুরের মধ্যকার ম্যাচ দিয়ে এখানে শুরু হবে এনসিএল টি-20 ক্রিকেট আসর। এরই মাঝে শুরু হয়েছে স্টেডিয়াম সংস্কারের কাজ। শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামটির অবকাঠামো নষ্ট করে আওয়ামী সরকার। এখানে আবারও আন্তর্জাতিক পর্যায়ে এবং
এখানে খেলা তারা শুরু করতে পারতো, স্টেডিয়ামকে সংস্কার করে সবকিছু করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখনো ক্রিকেট বোর্ডে এই ফ্যাসিস্ট সরকারের সবাই এখানে বসে আছে। এই জন্যই আমরা বগুড়ার এখনো আমরা বঞ্চিত। তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে প্রতিটি ম্যাচ হবে রোমাঞ্চকর। তাছাড়া তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণের বড় সুযোগ হয়ে উঠছে এই টুর্নামেন্ট। স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনে করছেন এনসিএল এর মাধ্যমে স্টেডিয়ামে ফিরতে শুরু করবে হারানো গৌরব। এতদিন পর বগুড়া ক্রিকেট ফিরতেছে, আমরা সকল কোচ খেলোয়াড় বগুড়া যারা আছে সবাই আনন্দিত। এই খেলা দেখে আমার যে একাডেমি আছে সেই একাডেমির ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে। এটার মাধ্যমেই আমাদের যে বিপিএল এবং আন্তর্জাতিক যে ভেন্যু, এটা আমরা আবার ফিরে পাওয়ার জোরালো দাবি উত্থাপিত হবে সেখান থেকে। শহীদ চান্দ স্টেডিয়াম হবে এনসিএল এর 6টি ম্যাচ। 4 ছক্কার ফুলঝুরিতে গ্যালারিতে উঠবে দর্শকদের খুশির হেল্লোল। এখানে আবারও আন্তর্জাতিক ক্রিকেট হবে এই আশায় বুক বাঁধছেন ক্রীড়া সংগঠকরা। রাজশাহীকে খুলনাকে তারা কাজে হাত দিয়েছে বিসিবি, জাতীয় ক্রীড়া পরিষদ। ফতুল্লাতে কাজে হাত দিয়েছে, বগুড়া কেন হাত দেয় না? বগুড়া কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট গ্রাউন্ড হিসেবে আন্তর্জাতিক খেলোয়াড়রা স্বীকৃতি দিয়ে গেছে। বগুড়া সহ উত্তরবঙ্গবাসীর দাবি দ্রুত যেন শহীদ চান্দ স্টেডিয়াম সংস্কার করে আন্তর্জাতিক মানে ফিরিয়ে আনা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে কাল এনসিএল টি20 ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দীর্ঘ 17 বছর পর ফিরছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। সেই এনসিএল এর ট্রফি উন্মোচন করা হয়েছে আজ দুপুরে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট, ঢাকা, বরিশাল এবং রংপুর এই 4 বিভাগের অধিনায়ক। সিলেটের অধিনায়ক জাকির হোসেন, ঢাকার মাহিদুল ইসলাম অঙ্কন, বরিশালের সালমান ইসলাম ইমন এবং রংপুর বিভাগের আকবর আলী। আগামীকাল রোববার দুপুরে 1:30টায় সিলেট এবং রংপুর বিভাগের মধ্যকার খেলা দিয়ে মাঠে গড়াবে এবারের এনসিএল টি20 ক্রিকেট। এবারে জানিয়ে দিব পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বান্দরবানের প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে জ্ঞানের আলো ছড়াচ্ছে চিন্তন গণগ্রন্থাগার। পিছিয়ে পড়া খিয়াং সম্প্রদায়ের জন্য গড়ে তোলা হলেও এখানে এসে বই পড়ে উপকৃত হচ্ছে আশপাশের পাহাড়ের বাসিন্দারাও। গ্রন্থাগারটিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার আহ্বান জানাচ্ছেন উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া মিথুই চিং খিয়াং। বান্দরবান প্রতিনিধি মিরারুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পার্বত্য অঞ্চলের বান্দরবান ও রাঙ্গামাটির কিছু অংশে বসবাসকারী খিয়াং জনগোষ্ঠী পাহাড়ের অন্য নৃগোষ্ঠীর তুলনায় শিক্ষায় অনেকটাই পিছিয়ে। মাত্র 4,826 জনের এই নৃগোষ্ঠীর পিছিয়ে পড়া ঠেকাতে মেথুই চিং খিয়াং নিজ উদ্যোগে কয়েকশো বই সংগ্রহ করে চালু করেন চিন্তন গণগ্রন্থাগার। ওদের এক্সট্রা কোনো কিছু করার সুযোগ থাকে না, এই জন্য শুধু মোবাইল ভিডিও গেম খেলেই সময় কাটায়। এই জন্য আমি চিন্তা করছিলাম ওদেরকে জ্ঞান চর্চা করারে এদের জীবনটা পরিবর্তন হবে, ওদের চিন্তা ভাবনা পরিবর্তন হবে, ওরা নিজের ভবিষ্যৎটা চিন্তা করবে, একটা ভালো কিছু জায়গায় যাওয়ার চিন্তা করবে। এই গ্রন্থাগারে এসে পড়াশোনা করছে খিয়াং সম্প্রদায় সহ আশপাশের বেশ কয়েকটি পাড়ার ছেলেমেয়েরা। গল্প, উপন্যাস, কবিতা, বিজ্ঞান, প্রযুক্তি সহ নানা ধরনের বইয়ে সাজানো গ্রন্থাগারটিতে শিক্ষার্থী ছাড়াও বই পড়তে আসেন তরুণ তরুণী আর প্রবীণরা। লাইব্রেরিতে আমরা অনেক বই, নানা ধরনের বই পড়ি, আমাদের খুব মজা লাগে। পাঠ্য বই ছাড়া এই লাইব্রেরি থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করি। নতুন নতুন বই পড়ি এবং বাইরে থেকে যারা আছে তারাও পড়তে পারে। স্কুল পড়া যারা আছে তারা তো বেশিরভাগ মোবাইল গেমে থাকে, বাবা মা অথবা নিজের মোবাইল গেমে থাকে। ওই টাইমটা যদি এখানে সময়টা বই পড়ে তারা ব্যয় করতে পারলে। শহর থেকে 17 কিলোমিটার দূরে প্রত্যন্ত গুংগুরু পাড়ার কমিউনিটি সেন্টারে অস্থায়ীভাবে চলছে গ্রন্থাগারটি। গুংগুরুতে যারা বাস করে তারা হচ্ছে খিয়াং সম্প্রদায়, তারা কিন্তু প্রান্তিক পর্যায়ের। তো এই ধরনের লাইব্রেরিকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার। বান্দরবানের মতো প্রত্যন্ত জেলার জন্য এরকম লাইব্রেরি প্রতিষ্ঠা করা খুবই দরকার। এলাকার সচেতন মহলেরও দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের উদ্যোগ পাহাড়ি জনগোষ্ঠীর জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই, এই স্লোগানে মাদারীপুরে কৃষ্ণচূড়া ও জারুল গাছের শতাধিক চারা রোপণ করল আলোর পাঠশালা ও পক্ষীরা মাদক বিরোধী আন্দোলন।
সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় মাদারীপুর শরীদপুর আঞ্চলিক মহাসড়কে এসব গাছের চারা লাগানো হয়। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর পাঠশালা সদর উপজেলার বিভিন্ন স্থানে ২৫০০ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নেয়। তবে এরই মধ্যে ২০০০ গাছের চারা লাগানো শেষ হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এবার খেলার খবর, শুরুতেই এশিয়া কাপ। হংকংয়ের পর রাতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাদেরকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জয়ে আরও একটু এগিয়ে যেতে চায় টাইগাররা। তাই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে জয় ছাড়া কিছু ভাবছে না টাইগার শিবির। অবশ্য শ্রীলঙ্কার সাথে মাঠের লড়াইটা বেশ কয়েক বছর ধরেই দারুণ জমজমাট বাংলাদেশের। 2018-র নিদাহাস ট্রফির নাগিন ডান্সের ঘটনা থেকে শুরু করে 2023 ওয়ানডে বিশ্বকাপের টাইম আউট সবকিছুতে আগুনে ঘি পড়েছে। তাতে লড়াই হয়েছে আরও একটু বেশি জমজমাট। এর আগে 16 টি-20কে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জিতেছে 8টি করে ম্যাচ। সম্প্রতি লঙ্কানদের বিপক্ষে 2-1 টি-20 সিরিজ জয়টাই আজকে অনুপ্রাণিত করছে লিটন দাসের দলকে। আবুধাবিতে আজ রাত 8:30টায় শুরু হবে খেলাটি। স্বপ্ন ছিল জাতীয় দলের হয়ে খেলা। অনূর্ধ্ব 17 দলের ডাক পেয়ে সেই স্বপ্ন আরও রঙিন হয়েছিল চাঁদপুরের তরুণ ক্রিকেটার মোরসালিনের। কিন্তু বারবার সুযোগের দরজা খুলেও আবার বন্ধ হয়ে গেছে তার সামনে। একের পর এক ট্রায়াল, দুর্দান্ত পারফরমেন্স, সবকিছুর পরও দলে জায়গা হয়নি তার। আর জানাচ্ছেন এস.এম. আশরাফ। শামীম পাটোয়ারি, মাহমুদুল হাসান জয়দের সাথে একই সাথে বেড়ে উঠেছেন। মোরসালিনও তাই একটা সময় স্বপ্ন দেখতেন দেশের জার্সি গায়ে জড়াবার। কিন্তু সেই স্বপ্ন যতটা বড়, বাস্তব ততটাই নির্মম। একের পর এক ট্রায়ালের ডাক পান মোরসালিন। একবার নয়, দুবার নয়, 20টা দলে ট্রায়াল দিলেন। সবাই ডাকে কিন্তু দলে নেয় না। আমাকে কি করছে, ট্রায়ালে পাঠাইছে। যেমন ধরেন ঢাকা লিগের টিমগুলো যে আগে হয়ে যেত আমি সেটা জানতাম না। আমাকে কি করতো, খেলা 2 দিন পরে আজকে টিমের ট্রায়ালে পাঠাইছে, কিন্তু আমাকে নিত না, কারণ টিম আগে থেকে হয়ে গেছে। তো এইভাবে অলমোস্ট আমি 20টা টিমে গিয়েছি। তো এমনও হয়েছে যে সকালে এক টিমে গেছি ট্রায়াল দিয়ে বিকালে আরেক টিমে ট্রায়াল দিছি, পরের দিন সকালে আরেক টিমে ট্রায়াল দিছি। রাজশাহীতে বাংলা ট্রাকর হয়ে 142 রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পর তাকে স্বপ্ন দেখান তখনকার বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও। কিন্তু আবারও হোঁচট। সুজন স্যার একটা টিম দেয় সেকেন্ড ডিভিশনে, বাংলাদেশ বয়েজে। তো বাংলাদেশ বয়েজে টিম দেয়। তো এমনও হয়েছে যে মানে কালকে খেলা, আজকে আমাকে রেজিস্ট্রেশন করছে সাইফুল স্যার। রেজিস্ট্রেশন করার পরে বলছে যে আগামীকালকে তুমি খেলবা, আগামীকালকে তুমি ম্যাচটা খেলবা। তো আমাকে ড্রেস দিয়ে দেয়, জার্সি দিয়ে দেয়। তো আমি তো রাত্রেবেলা খুব প্ল্যানিং করে ঘুমাইছি যে আমি পরের দিন সকালবেলা ম্যাচ খেলবো বিকেএসপি 3 নম্বর মাঠে। তো তখন হয়েছে কি, তখন আমি পরের দিন গেলাম বিকেএসপি 3 নম্বর মাঠে। তো যাওয়ার পরে বেস্ট 11 ঘোষণা করছে, আমার নাম নেই। তখন আমি ওয়াশরুমে যে কান্না করছি, লিটারেলি আমি ওয়াশরুমে দেওয়ালে ঘুষি মারছি, ঘুষি মেরে হাত পাড়ায় ফেলছি। আমার মানে এত কষ্ট লাগছে। তবে গল্পটা এখানেই শেষ হয়নি। একজন ক্রিকেটার হওয়ার যাত্রাটা কতটা কঠিন, মোরসালিনের কণ্ঠে তা বারবার ফুটে ওঠে। রূপালী ব্যাংকে আমাকে টানা 15 ম্যাচ ড্রপ করে রাখছে। টানা 15 ম্যাচ ড্রপ, এক ম্যাচ সুযোগ দিছে লাস্টে, তাও যে উইকেট কিপার ছিল সেই উইকেট কিপার জ্বর হওয়ার কারণে। সে উইকেট কিপার এত বাজে করতেছিল, আমি ডিজার্ভ করি একটা ম্যাচ। আমি খারাপ খেললেও ডিজার্ভ করি, কেন জানেন? কারণ সে ওই বছর ফর্মে ছিল না। সে 9 ম্যাচে মাত্র 48 রান করছিল, তারপর তাকেই কন্টিনিউসলি সুযোগ দেওয়া হয়েছিল, আমাকে দেয়নি। তাই আমি আরো বেশি হতাশ হয়ে গেছিলাম। চাঁদপুরের প্রতিভাবান এই তরুণ আজও লড়াই করছেন নিজের যোগ্যতা প্রমাণের। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় কিভাবে এদেশে প্রতিভা জন্ম নিলেও সিস্টেম আর অবহেলায় ধ্বংস হয়ে যায়। মোরসালিন যেন শুধু একজন ক্রিকেটার নন, তিনি হাজারো হারিয়ে যাওয়া স্বপ্নের প্রতীক। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। কেন্দ্রীয় সংসদের 21টি কেন্দ্রের মধ্যে 20টির গণনা শেষ। সন্ধ্যা 7টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা। দেশের অর্থনৈতিক বিপর্যয় মোকাবেলা করেছে অন্তর্বর্তী সরকার। বেশ কিছু সূচকে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক, দাবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর। গুম, খুন সহ যে কোনো অপরাধের ঘটনা স্বাধীনভাবে তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা হচ্ছে, কক্সবাজারের আইন উপদেষ্টা।
ছোট ছোট যানবাহনের কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর কর্মকৌশল নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার দাবি বিশেষজ্ঞদের। এবং নেপালে পার্লামেন্ট ভেঙে দিয়ে 5ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করল অন্তর্বর্তী সরকার। নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ডক্টর ইউনূসের অভিনন্দন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।